সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩, কুদস ফোর্সের সদস্য হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্য করার দাবি। গাজা ত্যাগে অনীহা, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা, গাজা কখনোই ছাড়বে না, বিস্তৃত নিরাপত্তা বাফার জোন তৈরি হবে। পশ্চিম তীরে $7 মিলিয়ন কৃষি ক্ষতি, ইসরায়েলি সেনা অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক সপ্তাহে ৮,০০০ জলপাই গাছ ধ্বংস। পারমাণবিক কেন্দ্র ঘিরে বিতর্ক, আর জাপোরিজিয়া পারমাণবিক প্ল্যান্টের অংশ ট্রাম্পের ক্রিপ্টো মাইনিংয়ে ব্যবহারের প্রস্তাব, পুতিনের দাবি। আগামী 5 বছরের সামরিক পরিকল্পনা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আলোচনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় বোমা বর্ষণের অভিযোগ। যুদ্ধবিরতির মধ্যেই ফের বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC সদস্য হোসাইন মাহমুদ মারশাদ আল জাহারি সহ বেশ কয়েকজনের। ইসরায়েলের দাবি, তিনি সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইরান হয়ে হামলায় জড়িত। দক্ষিণ লেবাননের আনসারিয়া এলাকায় গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার দায় স্বীকার করে তেল আবিব। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, বৃহস্পতিবার হারমেল জেলার হোশ আল সাইয়েদ আলী এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হন 2 জন বেসামরিক নাগরিক। এছাড়া একই দিনে সাফাদ আল বাতিক শহরের প্রবেশপথে আরেকটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি করে IDF। এসব হামলায় ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন 3 শতাধিক মানুষ, যাদের মধ্যে প্রায় 127 জনই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধ সংঘাত বিশ্লেষণ সংস্থা ACLD তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত লেবাননে প্রায় 1600 বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্যেই এসব হামলা। অবশ্য লেবাননে চালানো এসব হামলা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা বাড়াচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সপ্তাহখানেক আগে রাশিয়ার প্রেসিডেন্ট বিশ্বকে সরাসরি সতর্ক করলেন, আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায়, রাশিয়াও চুপচাপ বসে থাকবে না। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে হঠাৎ করে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ল। সাধারণত রাশিয়া এমন ধরনের বার্তা হঠাৎ করে দেয় না, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, রাশিয়া কিভাবে জানলো আমেরিকার পরমাণু প্রোগ্রামের গোপন তথ্য? কারণ আমেরিকা তাদের পরমাণু গবেষণা এমনভাবে গোপন রাখে যে তার বন্ধু দেশগুলো অনেক সময় প্রকৃত তথ্য জানতে পারে না, এমনকি দেশের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো সব তথ্য পায় না। কিন্তু রাশিয়া জানলো কিভাবে? সেই উত্তর লুকিয়ে আছে রাশিয়ার এক রহস্যময় স্পাই প্লেনে, যার নাম হলো উর্ডা-2। এটি এমন এক বিমান যার অস্তিত্ব নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলছে। কেউ বলে এই বিমান বাস্তবেই আছে এবং রাশিয়া এখন এটা ব্যবহার করছে, আবার কেউ বলে এটা শুধু সোভিয়েত ইউনিয়নের এক পুরনো প্রকল্প যা বহু বছর আগেই বাতিল হয়ে গিয়েছে এবং বিমানগুলো অকেজো অবস্থায় কোথাও পড়ে আছে। কিন্তু সাম্প্রতিক ঘটনা এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই বিমান আবারও ফিরে এসেছে এবং আগের চেয়ে আরও উন্নত আর শক্তিশালীভাবে তা ব্যবহৃত হচ্ছে। রাশিয়া বর্তমান বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রধান খেলোয়াড়, কারণ তারা যেন এক অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের প্রতিটি বড় বড় সিদ্ধান্ত আগেই বুঝে ফেলে। কেউ মনে করছে রাশিয়ার গুপ্তচররা অত্যন্ত শক্তিশালী, কেউ বলছে তাদের সাইবার ইউনিট বা তথ্য সংগ্রহের প্রযুক্তি অত্যাধুনিক। তবে অভিজ্ঞ বিশ্লেষকরা মনে করেন এই সব তথ্যের মূল উৎস হল উর্ডা-2 নামের সেই স্পাই প্লেন। এটি একটি বিমান যা আকাশে অদৃশ্য অবস্থায় থাকা সত্ত্বেও বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম। উর্ডা-2-র প্রধান শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। আধুনিক বিশ্বের যে কোনো উন্নত রাডার সিস্টেম দিয়ে এই বিমানকে সহজে শনাক্ত করা যায় না। এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 26 কিলোমিটার উপরে ওড়ে, যা সাধারণ যুদ্ধ বিমান এমনকি শক্তিশালী মিসাইলের জন্য পৌঁছানো অসম্ভব। এত উচ্চতায় এটি সম্পূর্ণ অদৃশ্য থাকে, ফলে কেউ চাইলে এটি দেখতে বা টার্গেট করতে পারে না। এই স্টেলথ ক্ষমতায় উর্ডা-2কে এক অদৃশ্য নজরদারি জাদুকর হিসেবে তৈরি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান, তখন তার সঙ্গে থাকে বিশাল যুদ্ধ বিমান বহর। সাধারণ মানুষ মনে করে যে এটি শুধুই নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবে এই পুরো ফাইটার জেট বহরকে নজরদারিতে রাখে উর্ডা-2। বলা হয় এই বিমান থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট, ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিচালিত হয়। কিছু বিশেষজ্ঞরা আরও দাবি করেন 4 মাস আগে যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল, তখন পরবর্তী দিনগুলোতে রাশিয়ার এই স্পাই প্ল্যান থেকে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠানো হয়েছিল। সবচেয়ে অবাক করা তথ্য হলো উর্ডা-2 তৈরি হয়েছিল প্রায় 45 বছর আগে। সেই সময় বিশ্বের প্রযুক্তি ছিল অত্যন্ত সীমিত।
পশ্চিমা গবেষকরা তো দীর্ঘদিন ধরেই নিয়েছিলেন এই প্রকল্প বাতিল হয়ে গিয়েছে, কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়ার গোপন এই বিমানগুলো নতুনভাবে আপগ্রেড করেছে। রাশিয়া আবার এই বিষয়ে মুখ খোলেনি। তবে যদি সত্যি উড়াটুকে আবারও মোতায়েন করা হয় তাহলে কিন্তু বিশ্বের রাজনীতির চেহারা পুরোপুরি বদলে যাবে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো এখন সন্দেহ করছে তাদের সামরিক তথ্য কোনো না কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। আর যদি এই বিমান সত্যি এত শক্তিশালী হয় তাহলে থামানো প্রায় অসম্ভব। বিশ্বের প্রতিটি দেশই চায় তাদের সামরিক কর্মকাণ্ড গোপন রাখতে। নতুন মিসাইল কোথায় স্থাপন করা হয়েছে, ড্রোন বেস কোথায় তৈরি হচ্ছে, কোন দেশ কোন নতুন অস্ত্র পরীক্ষা করছে, এই সব তথ্যই গোপন রাখা আন্তর্জাতিক নিরাপত্তার নিয়ম। কিন্তু সমস্যার মূল হলো যদি কেউ ওপর থেকে সব দেখে ফেলে, যদি কেউ এমনভাবে আকাশে উড়ে বেড়ায় যাকে কোনো স্যাটেলাইটে শনাক্ত করতে পারে না, তাহলে আর গোপনীয়তা রাখা সম্ভব নয়। গোয়েন্দা সংস্থা আরও বলছে যে অনেক দেশ যখন মনে করছে তারা গোপনে বড় কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে, তখন রাশিয়া সব আগেই জানে। সম্ভবত এই কারণে রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা সম্পর্কে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। কেউ কেউ বলছে রাশিয়ার তথ্য সংগ্রহের ক্ষেত্রে অন্য সব দেশকে অনেক দূরে পেছনে ফেলে দিয়েছে। যদি সত্যি রাশিয়া আবারও স্পাই প্ল্যানকে সক্রিয় করে তাহলে পৃথিবীর প্রতিটি শক্তিধর দেশকে তাদের সামরিক কৌশলকে পুনর্বিবেচনা করতে হবে। কোনো দেশের সামরিক বেসে কিছু মুভমেন্ট ঘটলে আকাশে অদৃশ্য কোথাও উড়ে বেড়ানো উড়াটু হয়তো নজরে রাখছে। ফলে প্রতিটি দেশকে নতুন করে সতর্ক হতে হবে এবং আন্তর্জাতিক সামরিক কৌশল ও নিরাপত্তা পরিকল্পনা একেবারে বদলে যেতে পারে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। স্থানীয় সময়ে বুধবার মাগরিবের নামাজের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিস্ফোরণের পরে এলাকাটিতে মানুষজনকে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা যায়। এই হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। এর আগেও এই অঞ্চলের মসজিদ ও জনাকীর্ণ স্থানে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। বোর্নোতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বোকো হারামের সশস্ত্র অভিযান শুরু হয় 2009 সালে। প্রায় 2 দশক ধরে চলা বিচ্ছিন্ন সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ মানুষ। পারমাণবিক সাবমেরিন থেকে 3500 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বঙ্গোপসাগরে ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS অরিহন্ত থেকে K4 নামের ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে বিশাখাপত্তনম উপকূলের কাছে এই পরীক্ষা চালানো হয়। NDTV জানায় 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের নৌবাহিনীর পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। মূলত 2024 সালের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয় K4 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্য দিয়ে জল, স্থল ও আকাশপথে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর তালিকায় জায়গা করে নেয় ভারত। স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র অগ্নি 3-র ওপর ভিত্তি করে বানানো K4 এই মুহূর্তে ভারতের সমুদ্রভিত্তিক কৌশলগত অস্ত্রের মধ্যে সর্বাধিক পাল্লার। বলা হচ্ছে K4 ক্ষেপণাস্ত্রটি বিশেষ ক্ষমতা সম্পন্ন। সাবমেরিনের উৎক্ষেপণ সাইলো থেকে বেরিয়ে সমুদ্রপৃষ্ঠে পৌঁছানোর পর রকেট ইঞ্জিন চালু করে আকাশে ছুটে যাওয়ার সক্ষমতা আছে এটির। এই ক্ষেপণাস্ত্র 2.5 টন ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অরিহন্ত শ্রেণীর সাবমেরিন থেকে সফল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে ভারতের ত্রিমাত্রিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠল K4। অরিহন্ত শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো দীর্ঘ সময় ধরে চুপিসারে প্রতিরোধ টহল পরিচালনার জন্য তৈরি। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার APJ আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে K সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর নামকরণ। ভারতের সমন্বিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বিজ্ঞানী। আগামীতে K সিরিজের মিসাইলের আরও পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। এদিকে পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চললেও ভারত বরাবরই বলে আসছে কেবল আক্রান্ত হলেই তারা প্রতিক্রিয়া জানাতে এই অস্ত্র ভাণ্ডারের দ্বারস্থ হবে।